চ্যাপ্টার 1 এর ফার্স্ট পার্টটা পড়েছিলাম, অর্থাৎ আমরা ওই ক্লাসে সমবাহু ত্রিভুজ সম্পর্কে পড়েছিলাম। সমবাহু ত্রিভুজের যাবতীয় অতি সংক্ষিপ্ত করেছিলাম এবং একটা রচনামূলকও পড়িয়েছিলাম। আজকে আমি সমবাহু ত্রিভুজের বাকি যে অঙ্কগুলো সেগুলো করে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য 16, 20, 24 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা প্রশ্নটা একটু বুঝে নিই। প্রশ্ন কি বলেছে যে আমাদের প্রথমত একটা সমবাহু ত্রিভুজ হবে, তাই না? এই সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে, তাহলে আমরা ফার্স্টে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই, তারপর ভিতরস্থ বিন্দু দেখে নিচ্ছি। আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। তারপর কি বললো, সমবাহু ত্রিভুজ তো আঁকা শেষ, এর ভিতরস্থ একটি বিন্দু থাকবে। ওকে, আমরা এর মাঝখানে একটা বিন্দু এঁকে নিচ্ছি। তারপর বলল যে এই বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই বিন্দু থেকে আমরা কি এই যে বাহুগুলোর নাম দিয়ে নিই, তাই না? এ বি সি ত্রিভুজটার নাম দিয়ে দিলাম। তাহলে বাহুগুলো কি এ বি, বি সি এবং সি এ। যেহেতু সমবাহু ত্রিভুজ, বাহু প্রত্যেকটা এক সমান হবে, চিহ্নিত করে ফেলি। এ বির মান যদি এ হয়, বি সির মানও এ হবে, এ সির মানও এ হবে। প্রত্যেকটার মান এ দিয়ে দিলাম বাহুর দৈর্ঘ্য। এখন কি করব, এই যে বিন্দু আঁকলাম, এই বিন্দু হতে বাহুগুলোর উপর, অর্থাৎ এই যে বাহুগুলা, এই বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 16, 20 এবং 24 সেন্টিমিটার। তাহলে লম্ব আঁকা শুরু করা যাক। মনে করি এখান থেকে এটার উপর লম্ব হচ্ছে এটা, নাম দিয়ে দিই একটা, হ্যাঁ, ও ডি দিই এটাকে। এটার মান কত, 16। আবার কি বলেছে যে আরেকটা বাহুর লম্বের মান কত, 20। আরেকটাকে দিই, তাহলে এখান থেকে এটার মান ধরে নেই 20। এটা নাম দিয়ে যাক, ই দিয়ে দিলাম। এবং কি আরেকটা যে বাহু আছে, এই যে আরেকটা বাহু, এটার উপর একটা লম্ব আঁকতে হবে। একটা লম্ব এঁকে নিলাম। এটার মান কত দিয়েছে, 24। ওকে, মোটামুটি আঁকা শেষ। এটার একটা নাম দিয়ে দিই। ওকে, তাহলে বাহুগুলো কি পেলাম দেখো তো। তাহলে লম্বের দৈর্ঘ্য কি কি পেলাম, ওডি ইকুয়াল টু 20, ওডি ইকুয়াল টু 16, ও ই ইকুয়াল টু 20 এবং ও এফ ইকুয়াল টু 24। ওকে, আমাকে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, তাই তো? বলতো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি শিখেছিলাম গত ক্লাসে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার, তাই না? অর্থাৎ আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, আমার কি লাগবে, শুধু বাহু লাগবে। তার মানে আমার টার্গেট থাকবে বাহুর মান নির্ণয় করা, তাই তো? অর্থাৎ আমি এই যে এ নিয়েছি, এই এ এর মান বের করলেই হয়ে যাবে। তারপরে আমরা কি করতে পারবো, সূত্র টেস্ট করে ফেলতে পারবো। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এ বের করা। অবশ্যই মাথায় রাখবে যে আমরা যখনই অঙ্ক করব তখনই মাথায় রাখবো যে আমাদের কি নির্ণয় করতে হবে, ওইটা নির্ণয় করার জন্য আমার কি লাগবে। এটা যদি মাথায় না রাখতে পারো, অঙ্ক কঠিন লাগবে। ওকে, তাহলে আমরা টার্গেট ফিল আপ করার জন্য দেখি কি করা যায়। দেখো, আমি যদি এই বাহুটাকে একটু বর্ধিত করি, একটু সবুজ কালার দিয়ে একটু বর্ধিত করছি, দেখো বর্ধিত করলাম। এটাকে একটু বর্ধিত করে নিই, কেমন? আবার এটাকে একটু বর্ধিত করে নিই। খেয়াল করো, আমি যখন বাহুগুলোকে বর্ধিত করলাম, আমরা আরো কয়েকটা ত্রিভুজ পেয়ে গেছি। কি কি ত্রিভুজ পেয়েছি দেখো। আমরা চাইলেই ত্রিভুজটাকে এরকম ভাবে ভাগ করতে পারি। এই বরাবর একটা ত্রিভুজ নিতে পারি, তাহলে ত্রিভুজটার নাম কি হবে, ও বি সি। আবার আরেকটা ত্রিভুজ আঁকতে পারি এই বরাবর। একটু খেয়াল করো, এই যে এই বরাবর একটা ত্রিভুজ হয়ে যেতে পারে আমার, তাই না? ত্রিভুজটার নাম কি, ও এ সি। আবার এই বরাবর কিন্তু আরেকটা ত্রিভুজ হয়ে যায় আমাদের, এই যে বরাবর। অর্থাৎ আমরা একটা ত্রিভুজের ভিতর কি তিনটা ত্রিভুজ পেয়ে গিয়েছি। খেয়াল করো, আমি যদি আলাদা আলাদা করে তিনটা ত্রিভুজের, অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে যোগ করে দিই, তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব না? হ্যাঁ, এটা করার জন্য কিন্তু আমাদের একটা ক্লো আছে। ক্লোটা এক্ষুনি বলে দিচ্ছি। তার আগে আমি একটু লিখে নিই আমি এখন পর্যন্ত চিত্রটার মধ্যে কি কি করেছি। আমি ফার্স্টে কি করি, এটা আমি অনেক আগে থেকেই করি, একদম স্টুডেন্ট লাইফ থেকে। যখনই আমি এই টাইপের অঙ্কগুলো করতাম,
ফার্স্টে কি করতাম, প্রশ্নটা পড়ি, চিত্রটাকে আগে মাথায় ঢুকিয়ে নিতাম যে আমার কি বের করতে হচ্ছে, এটা বের করার জন্য কি ক্লু আছে, এটা বের করে তারপর অঙ্কটা শুরু করতাম। এর ফলে হতো কি, অঙ্কটা মাঝখানে যে কখনো স্টপ হয়ে যেত না, যেটা পারতাম শুরুতেই পারতাম, যেটা পারতাম না শুরুতেই পারতাম না, এরকম হতো। পরীক্ষা হলে সুবিধা হতো। তোমরা যদি এই সিস্টেমটা করে নিতে পারো, তোমরা আগে থেকেই বুঝে যাবা যে এই অঙ্কটা তুমি মিলাতে পারবা কিনা, নিজে ক্যাপাসিটিটা আগে থেকে বুঝে ফেলতে পারবা। যদি ফার্স্টে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে পুরো অঙ্কটা যদি একটু অ্যানালাইসিস করে ওই স্ট্রাকচার থেকে কিভাবে উত্তর বের করা যায় যদি বের করতে পারো, সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, তাহলে শুরু করা যাক। আমরা কি কি এখন পর্যন্ত লিখেছি? আমরা ফার্স্টে কি একটা ত্রিভুজ অঙ্কন করেছি। ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। যার বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? এ ধরেছি, তাই না? এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ ধরেছি আমরা। তারপর কি করেছি, একটা মধ্যস্থ, একটা যেহেতু আমাদের বলেছিল একটা ভিতরস্থ একটা বিন্দু থাকবে, আমরা ভিতরস্থ বিন্দু ও নিয়েছি। ও থেকে কি করেছি, প্রত্যেকটা বাহুর উপর লম্ব এঁকেছি। এটাও আমরা একটু লিখে দিই। ত্রিভুজটির মধ্যস্থ ও বিন্দু হতে এ বি বিসি সি এ বাহুর উপর লম্ব দূরত্ব যথাক্রমে ও ইকুয়াল টু 16 সেন্টিমিটার, ও ই ইকুয়াল টু 20 সেন্টিমিটার এবং ও এফ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। খেয়াল করো তো, আমরা কি করেছিলাম, এই সম্পূর্ণ ত্রিভুজটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলেছিলাম, তাই না? এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ। তার মানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু এই তিনটা ভাগের যোগফল। ফার্স্ট ভাগটা কি বলতো, এ ও বি। ফার্স্টে আমরা এ পার্টটাকে নিচ্ছি, দেখো এ ও বি, এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ত্রিভুজ এ ও বি প্লাস সেকেন্ড পার্টটা কত, ও বি সি। ত্রিভুজ ও বি সি প্লাস আরেকটা পার্ট আছে, আরেকটা কি, এই যেটা এ ও সি, অর্থাৎ ত্রিভুজ এ ও সি। তিনটা ভাগের যোগফল করে নিলাম। তার মানে এই তিনটা পার্টের ক্ষেত্রফল কি টোটালটা ক্ষেত্রফলের সমান হবে, এটাই তো কথা। দেখো তো আমরা এই প্রত্যেকটা ভাগে আলাদা করে ক্ষেত্রফল পাই কিনা? হ্যাঁ, পাবো। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে দেখো, আমি যদি এই ত্রিভুজটা কল্পনা করি, ফার্স্টে এই ত্রিভুজটা কল্পনা করছি, একটু খেয়াল করো। আমি এটাকে একটু মার্ক করে দিই, পুরো ত্রিভুজটাকে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ ওবিসি ত্রিভুজ দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এই ওবিসি ত্রিভুজের ভূমি কত দেখো তো, বিসি। তাহলে আমরা যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফলের জন্য এই সূত্রটা ইউজ করতে যাই, তাহলে আমি ভূমি পেলাম কত, এ। উচ্চতা কত দেখো তো, এই যে দেখো ভূমির ওপর একটা লম্ব আছে যার মান হচ্ছে ও এফ, মানও দেওয়া আছে কত, 24। তার মানে আমার উচ্চতাও দেওয়া আছে হাফ ইন্টু এ ইন্টু 24। ঠিক একইভাবে একটু খেয়াল করো, এ ও বি ত্রিভুজের জন্য এরকম একটা ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। আবার কি এ ও সি ত্রিভুজেরও কি একটা ভূমি দেওয়া আছে, একটা উচ্চতা দেওয়া আছে। তার মানে আমরা প্রত্যেকটা ত্রিভুজের জন্য 1 2 3 এই তিনটা ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে লেখা শুরু করা যাক। ত্রিভুজ ও এ বি, এই যে ও এ বি হাফ ইন্টু ভূমি কত দেখো তো, এ বি, এ বির মান কত, বাহু, সবগুলো তো বাহু তাই না, এই তিনটাই বাহু, তিনটা এক সমান যেহেতু সমবাহু ত্রিভুজ, ইন্টু উচ্চতা, উচ্চতা কত এটার, এখান থেকে এই পর্যন্ত মান কত, 16 প্লাস এই একটা ত্রিভুজ হয়ে গেল। আরেকটা ত্রিভুজের ক্ষেত্রে চলে যাও, ত্রিভুজ ও বিসি, এই যে ও বিসি, এই যে এখানে আমি যেটা করে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে লিখে দিই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত এটার, 24 প্লাস এ ও সি। ঠিক একই রকম হাফ ইন্টু দিব, ভূমি কত আছে, এ আছে, আবার উচ্চতা কত আছে এটার, 20। দেখো আমি তিনটা পার্ট পেয়েছি তাই না, এ একটা, এ একটা, এ একটা, আমি এটা আলাদা করে নিলাম তিনটা পার্টকে। এখন আমি কি করব, দেখো প্রত্যেকটা পার্টের মধ্যে আমার এই হাফ এ রয়েছে, দেখো এখানেও এখানেও এখানেও। আমি কি করি, আমি যখন দেখি সেম কোনো জিনিস প্রত্যেকটা পার্টে রয়েছে, আমি সেটাকে কমন নিয়ে নিই, আমার কাছে ক্যালকুলেশনটা ইজি মনে হয়। তোমরা চাইলে 2 দিয়ে 16কে কাটতে পারো, আবার 2 দিয়ে 24কে ভাগ করতে পারো, 2 দিয়ে 20কে ভাগ করতে পারো, কিন্তু আমার কাছে কেন জানি এটা সহজ মনে হয়, আমি সেভাবেই করছি। তাহলে হাফ এ কমন নিয়ে নিলাম, এখানে আছে কত শুধু 16 প্লাস, এই যে প্লাস, আবার এখান থেকে হাফ এ কমন নিয়ে নিলাম, এখানে আছে কত তাহলে 24, এই যে মাঝখানে প্লাস, হাফ এ কমন চলে গেল, আছে কি 20।
যোগ করে দাও, যোগ করে দিলে কত হবে? 60। এখন দেখো তো ভাগ যাচ্ছে না, 2 দিয়ে এই 60কে ভাগ করো, কত হয়? 30। কাটাকাটি করে নিচ্ছি এখানে আমি। এভাবে করা উচিত না, তোমরা সুন্দর করে লিখে করো। অর্থাৎ তোমরা এই ভাগটা এভাবে না দেখিয়ে সরাসরি 30A লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটা কি পেয়েছি বলো তো? ক্ষেত্রফল পেয়েছি, তাই না? যেহেতু আমরা ক্ষেত্রফলে বের করেছিলাম, 3টা ক্ষেত্রফল বের করে যোগ করেছি, তার মানে এটাও কি এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল। একটু খেয়াল করো, প্রশ্নে কিন্তু আমাদের ক্ষেত্রফলই চেয়েছিল, তার মানে এটাই আমার উত্তর। অবশ্যই এটা আমার উত্তর হয়ে যেত যদি না আমাদের কি এই এ এর মানটা, এই যেখানে এ আছে, এই এ এর মানটা আমাদের এখানে থাকতো। তার মানে আমাদের ফার্স্টে বলেছিলাম আমাদের টার্গেট হচ্ছে বাহু, অর্থাৎ এ এর মান বের করা। তার মানে আমি যদি এখানে এ এর মান বসাতে পারি তাহলে আমার কি হয়ে যেত? উত্তর হয়ে যেত। দেখো আমরা কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র পাই। এই যে সূত্রটা আমি শুরুতে যেটা বলে দিয়েছিলাম, √3/4 বাহু স্কয়ার। এটা যদি ক্ষেত্রফলের সূত্র হয়, এটা কি? এটাও তো ক্ষেত্রফল। তার মানে আমরা লিখতে পারি শর্ত মতে এই ক্ষেত্রফলের সূত্র ইকুয়াল টু 30A, তাই না? তাহলে লিখে নিচ্ছি, দেখো। বলো তো এটা কোত্থেকে পেয়েছি? ক্ষেত্রফলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে যে মেন সূত্র সেখান থেকে পেয়েছি। আর এটা তো 30, সরি এটা 30A, আমি একটু কেটে লিখছি। আর এটা কি একটু আগে আমরা 3টা ত্রিভুজের যোগফল করে যে টোটাল ক্ষেত্রফলটা পেয়েছি সেটা এটা, তাই না? তাহলে এখন আমরা দেখো এ এর মান বের করে ফেলতে পারবো না ইজিলি। আমি এটাকে রাখছি, যেহেতু এ এর মান বের করব, আমি এটাকেও এপাশে নিয়ে আসতেছি। a² ইকুয়াল টু 30। তাহলে √3/4 ইন্টু, দেখো তো এ দিয়ে এ স্কোয়ারকে ভাগ দাও, কত থাকে? শুধু এ, কাটাকাটি করেছি, তাই না? ইকুয়াল টু 30। যেহেতু এ এর মান বের করতে হবে, আমরা কি করব? এই পার্টটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে ভাগ আকারে বসে যাবে অবশ্যই। 30/√3/4 ইকুয়াল টু, ভাগ আকার আছে, তাহলে আমি যদি এটাকে উল্টিয়ে লিখি, গুণ আকার লিখি, তাহলে উল্টো হয়ে যাবে না? কত হয় তাহলে? 120/√3। এটাকে ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে মান যেটা পাবা সেটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি। 69.282 সেন্টিমিটার। তোমরা চাইলে এখানে উত্তর লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। চাইলে ক্যালকুলেটর দিয়ে মানটা বেরও করে নিতে পারো। দেখো তো আমি কি পেয়েছি? আমি পেয়েছি হচ্ছে এ এর মান। আমাদের টার্গেট কি ছিল? ক্ষেত্রফল বের করা। দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করেছিলাম, এই জায়গায় ক্ষেত্রফল, এটা কি ছিল? ক্ষেত্রফল। তার মানে আমি যদি এখানে এ এর মান বসিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? ক্ষেত্রফল পেয়ে যাবো। অথবা সূত্রের মধ্যেও বসানো যায়, আমরা এখানেই বসাই, এটা সহজ দেখা যাচ্ছে, তাই না? সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 30A ইকুয়াল টু 30 ইন্টু 69.22। গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কত পাবো আমরা? এটা আমাদের উত্তর। সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? সহজ মনে হলে জানিয়ে দিও কমেন্ট বক্সে। ওকে, সমবাহু ত্রিভুজের সেমিলার অঙ্কগুলো তোমরা করে নিবা। আমি সেমিলার একটা অঙ্ক তোমাদের বলে দিচ্ছি। আমি প্রশ্নটা লিখছি না, আমি যেই প্রশ্নটা এখন করিয়েছি এই প্রশ্ন তোমাদের বহুবার এসেছে। এই রুলসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি একটা সেমিলার অঙ্ক এই প্রশ্নটার মধ্যেই লিখে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে এটা যে আসলে সিমিলার অঙ্ক ছিল। অনেকে কি করো, একই অঙ্ক শুধুমাত্র এই ডিজিটগুলো চেঞ্জ করে দিলে মনে করো যে না প্রশ্নটা চেঞ্জ করে আসছে, আসলেই না। এই ডিজিট চেঞ্জ করতে কোনো সমস্যা নেই, তোমার রুলস তো একটাই আছে, তাই না? অঙ্ক তো রুলস মেনটেন করে করতে হয়। দেখো তোমরা এই সিমিলার যেই অঙ্কগুলো করবা, এই লম্বের দৈর্ঘ্যগুলা এখন পর্যন্ত যতগুলো আসছে আমি একটু লিখে দিই, তোমাদের প্রচুর প্রশ্ন রিপিট হয়, সুতরাং তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। জাস্ট আমি যে 3টা অঙ্ক দেবো 3টা অঙ্ক করে যেও, ইনশাল্লাহ কমন চলে আসবে। একটা হচ্ছে 10 মিটার, একটা হচ্ছে 12 মিটার, একটা হচ্ছে 14 মিটার। এই একটা অঙ্ক আমি এখানে এ দিয়ে দিচ্ছি, আর বি দিয়ে দিচ্ছি আরেকটা অঙ্ক। একটা হচ্ছে 12 মিটার, 13 মিটার, 14 মিটার। ওকে, প্রশ্নটা আমি একটু মুখে বলে বুঝিয়ে দিই। প্রশ্ন হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর লম্বের দৈর্ঘ্য কি? ফার্স্টে এটা লিখবা, 10 মিটার, 12 মিটার এবং 14 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে তোমার ফার্স্ট অঙ্ক। সেকেন্ড অঙ্কে চলে যাচ্ছি।
এই যে এটা হচ্ছে সেকেন্ড, তাই না? একটি সমবাহু ত্রিভুজের ভিতরস্থ একটি বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য কি 12, 13 এবং 14 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই দুটো অঙ্ক তোমাদের করতে দেওয়া হলো, তোমরা অবশ্যই ট্রাই করবা, ট্রাই করে আমাকে জানাবা পেরেছো কিনা। আর ট্রাই যদি না করো তাহলে তোমাদের পরীক্ষা ভালো হবে না। আমার মনে হয় যে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের ম্যাথের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং ইনশাল্লাহ একটা ভালো আউটপুট তোমরা পাবা, একটা ভালো রেজাল্ট আসবে। ওকে, আমরা তাহলে সেকেন্ড রুলসে চলে যাই। একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা 54 মিটার। উক্ত মাঠের পরিসীমা হতে 90 সেন্টিমিটার বা 0.9 মিটার বাদ দিয়ে ভিতরে যে সমবাহু ত্রিভুজ ক্ষেত্র পাওয়া যায় তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তাহলে শুরুতে প্রশ্নটা একটু বুঝে নিই, তাই না? কি বলেছে যে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা 54। সমবাহু ত্রিভুজটাকে এঁকে নেওয়া যাক। আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজটির নাম দিয়ে দিচ্ছি এ, বি এবং সি। তারপর দেখা যাক কি বলেছে। মাঠের পরিসীমা দেওয়া আছে কত? 54। পরিসীমা, পরিসীমার কথা কি তোমাদের মনে আছে? গত ক্লাসে আমি বলেছিলাম যে পরিসীমা মানে হচ্ছে যে যাই দেওয়া থাকবে তার যে বাহুগুলো থাকবে তার যোগফল। সে যদি ত্রিভুজ হোক তাহলে 3টা বাহুর যোগফল, চতুর্ভুজ হলে 4টা বাহুর যোগফল। এখন এটা কি ত্রিভুজ, তার মানে তার পরিসীমা কি হবে? 3টা বাহুর যোগফল। অর্থাৎ এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে 3টা বাহু তো সমান ছিল, তার মানে এই বাহুটা এবং এই বাহুটা 3টা বাহু যোগফল দিয়েছে কত? 54। তার মানে তোমার কিন্তু বাহু দেওয়া আছে, খেয়াল করেছো? ধরে নিলাম বাহুগুলো হচ্ছে এ, তার মানে 3a ইকুয়াল টু কত? 54 দেওয়া আছে, মানে দ্যাট মিনস বাহু দেওয়া আছে। ওকে, তারপর দেখা যাক কি বলেছে। উক্ত মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিয়ে, তার মানে আমি মাঠের সীমানা হতে 90 সেন্টিমিটার বাদ দিব, ভিতরে যে অর্থাৎ ভিতরের দিকে বাদ দিব যে সমবাহু ত্রিভুজ ক্ষেত্র পাওয়া যায়, তার মানে আমি যদি এখান থেকে একটা এই 0.9 মিটার বাদ দিয়ে কি ভিতর আরেকটা সমবাহু ত্রিভুজ পাবো, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই 9 মিটার বাদ দিয়ে, তাহলে আমরা এই 0.9 মিটার বাদ দিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ফেলি। হ্যাঁ, মনে করো 0.9 মিটার বাদ দিয়ে সমবাহু ত্রিভুজটি এ পর্যন্ত হয়। এটা একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, নাম দিয়ে দিলাম ডি ই এফ। আমাকে বলেছি কি এই ডিইএফ যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা কি জানি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি লাগে? বাহু দরকার হয়। তার মানে আমার টার্গেট হচ্ছে এই ডিইএফ এর বাহু নির্ণয় করা। অর্থাৎ আমরা হয় ডিই নয়তো ইএফ নয়তো ডিএফ, এই যে কোনো একটা বের করে দিলেই হয়ে যাবে। ওকে, দেখা যাক কি ক্লু আছে। সম্পূর্ণ প্রশ্ন তো পড়া হয়ে গেছে, তাই না? এখন আমাদের এখান থেকে ক্লু খুঁজে বের করতে হবে। কি দেওয়া আছে? এই বাহুগুলোর মান দেওয়া আছে, তাহলে বাহুটার মান ফার্স্টে বের করে ফেলি। চিত্রে যেগুলো অঙ্কন করেছে সেগুলো আগে একটু লিখে নিই। হ্যাঁ, যে ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। যার বাহু ইকুয়ালটুকুই ধরেছি, তাই না? ওকে, সুতরাং প্রশ্ন মতে লিখে দিই। প্রশ্ন মতে 3a ইকুয়াল টু 54। সরি 54 লিখবো আমি। এটা কিভাবে 3 ইকুয়াল টু 54 হলো বুঝেছো? যেহেতু আমার পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 3টা বাহু যোগফল, মানে a যোগ a যোগ a, 3টা যোগ করলে কত হয়? 3a। তার মানে এই দুইটাই তো পরিসীমা। আমরা লিখতে পারলাম প্রশ্ন মতে 3 ইকুয়াল টু কি 54। তাহলে এখান থেকে আমরা এর মান বের করব, ইমপ্লাইজ a ইকুয়াল টু 54/3। বলো তো কত হয় এর মানটা? তাহলে 18 হয়, তাই না? সুতরাং a ইকুয়াল টু 18। আমরা বাহুর মান পেয়ে গেছি, এটার মান পেয়ে গেলাম 18। এখন আমাদের তো টার্গেট হচ্ছে এই ইএফ এর মান বের করা। এক কাজ করা যাক, আমরা এই বিসি থেকে ভাগ করে ফেলি 3টা ভাগে। মনে করো এখান থেকে এই মানটা আমরা জানি। কিভাবে জানি? যে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে মাঠের সীমানা হতে 9.9 মিটার বাদ দিতে হবে, তার মানে এখান থেকে এটার মান হচ্ছে কি 0.9 মিটার। আবার আমরা পরিসীমা বের করেছি মিটারে, তাই না? খেয়াল করো আমি যেখানে এই দৈর্ঘ্যটা পেলাম অর্থাৎ 0.9, এটাকে আমি একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, ই
এফ তো দেওয়া আছে, তাহলে জি দেই। তাহলে ই এফটা কি, সরি, তাহলে ইজিটা কি, বিসির উপর একটা লম্ব হয়। আবার ঠিক একইভাবে এখানে একটা নাম দিতে পারি, এইচ দিয়ে দিলাম। একটু খেয়াল করো, আমার এখানে জি এইচ যে কথা, এখানে ই এফ সেম কথা, অর্থাৎ এই দুইটার দৈর্ঘ্য কি সমান। তার মানে আমি যদি সামহাও এই জি এইচ পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, অর্থাৎ এটার মান নির্ণয় করতে পারি, তাহলে কি ই এফ এর মানটা পেয়ে যাব। তাহলে এই মানটা কিভাবে বের করা যায়, আমি টোটালটার মান জানি, অর্থাৎ এই সম্পূর্ণটার মান জানি, তাই না। দেখো আমি যদি এখান থেকে এই অংশটা, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু শুধু মাঝখানের অংশটা থাকে। তার মানে আমার টার্গেট কি হলো, এই বিসিটাকে ভাগ করে ফেলা তিনটা খণ্ডে। কিভাবে, বিজি প্লাস জিএইচ প্লাস এইচ সি, এবং এখান থেকে আমরা কি করব, এইটার মান বের করব। দেখো এইটার এবং এটার দুটোর সেম মান হওয়ার কথা, তাই না, যেহেতু এই পাশেও 9, এ পাশেও, যেহেতু এ পাশেও 0.9, এ পাশেও 0.9, তার মানে দুটা বাহু সেম, এটার মান যা পাবো এটার মানও তা পাবো। তার মানে আমরা একটা মান বের করলে হয়ে যাচ্ছে। তার মানে আমরা শুধু এটাকে টার্গেট রাখি। কিভাবে এই মানটা বের করা যায়, ওকে, আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা। দেখো আমার এখানে এই মানটা দেওয়া আছে, এটা বের করতে চাই। তাহলে আমি যদি এটা কোণ অঙ্কন করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার একটা এখানে ত্রিভুজ হয়ে যায়, তাই না। এখানে এটা কি, অতিভুজ, এটা কি, লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা যে ত্রিকোণমিতিক কয়েকটা সূত্র জানি, অর্থাৎ সাইন ইকুয়াল, আমি একটু সূত্রের পাশে লিখে দিই, হ্যাঁ। সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু কত, ভূমি বাই অতিভুজ। আবার ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা এই ত্রিকোণমিতিক সূত্র দিয়ে কিন্তু এখানে একটা মান বের করে ফেলতে পারি। কিভাবে, দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান হয় এবং কি তিনটা কোণও সমান হয়। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। যেহেতু তিনটা কোণ সমান, তার মানে প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। 180কে 3 দিয়ে ভাগ করে ফেলো, কত হয়, 60। তার মানে এই একটা কোণের মান হচ্ছে 60। দেখো আমি যে এই বাহুটা আঁকলাম, এই কোণটাকে কি সমান ভাগে ভাগ করেছে, তার মানে প্রত্যেকটা কোণের মান কত, 60কে অর্ধেক করো, কত হয়, 30। তার মানে এক একটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। খেয়াল করো আমার কোণের মান দেওয়া আছে, অর্থাৎ থিটা দেওয়া আছে। থিটা সমান সমান একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে রাফে লিখতেছি, ঠিক আছে। থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে। আবার লম্ব দেওয়া আছে, লম্ব দেওয়া আছে কত, 0.9। কি বের করতে হবে, ভূমিটা বের করতে হবে। এখন আমরা এমন একটা সূত্র খুঁজবো যেখানে লম্ব এবং ভূমি রয়েছে। দেখো এই সূত্রটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। চাইলে কট দিয়েও করতে পারো, কট ইকুয়াল টু কত, ভূমি বাই লম্ব, একটা দিয়ে করলেই হবে। তাহলে আমি যদি এই সূত্রটা ইউজ করি, তাহলে আমি কি ভূমির মান বের করতে পারবো। শুরু করা যাক। এখানে ট্যান থিটা ইকুয়াল টু, লম্ব কত আছে আমার বলো তো, 0.9 মিটার, 0.9 মিটার। আর ভূমি যেহেতু জানি না, এই যে এটা হচ্ছে আমার ভূমি, কত, বিজি। আমরা এই বিজির মান বের করব। ইমপ্লাইজ থিটার মান কত দেওয়া আছে, 30। আমরা ইচ্ছে করলে এখানে বসিয়ে ফেলতে পারতাম, এখন বসিয়ে দিই। 10 30 ডিগ্রি ইকুয়াল টু 0.9 ডিভাইডেড বিজি। 10 30 মান কত মনে আছে তোমাদের, 1/√3 ইকুয়াল টু 0.9 ডিভাইডেড বিজি। বিজির মান বের করবো, তাই না, আর গুণন করে দিচ্ছি। তাহলে কত হয়, 0.9 ইন্টু √3। ক্যালকুলেশন করে নাও একটু। আমি 3 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, এই জন্য আমি 1.559 লিখেছি। তোমরা যদি 2 দশমিক স্থান পর্যন্ত নিতে চাও তাও হবে। দেখো আমি বিজির মান পেয়ে গেছি। এখন আমরা কি করব, বিজির মান পেয়ে গেছি মানে তো এইচ সির মানও পেয়ে গেছি। এখন আমরা যে বিসিটাকে 3টা ভাগ করেছিলাম সেটা লিখে দিই। বিসি গুলো কত, বিজি, তাই না, বিজি প্লাস এটা কত, এইচ, প্লাস বিজি প্লাস কি একটা কত, জি
এইচ জি এইচ প্লাস আরেকটা কত এইচ সি। প্রত্যেকটার মান বসিয়ে দাও। বিসির মান কত ছিল? টোটালটার দৈর্ঘ্য একদম ফার্স্টে বের করেছি 18 ইকুয়াল টু বিজির মান মাত্র বের করেছি 1.559 প্লাস এটার মান তোমরা বের করবে, এটা থাকুক। এইচসির মান কত? এই যেখানে এইচসিও যে কথা, বিজিও সেম কথা, তার মানে আমরা এখানেও লিখতে পারি, এখানে লিখে দেই ইকুয়াল টু এইচসি, এখানে লিখে দিলে ভালো, তাই না? এখন এটার মানটা বসিয়ে দাও, তাহলে কত হয়? 1.559। এখন ক্যালকুলেশন করলে আমরা জিএইচ এর মান পেয়ে যাবো। জিএইচ এর মান পেয়ে গেছি। এই যে জিএইচ এর মান পেয়ে যাওয়া মানে কি ইএফ এর মান পেয়ে যাওয়া, ইএফ এর মান পেয়ে যাওয়া মানে কি এই ত্রিভুজের একটা বাহুর মান পেয়ে যাওয়া। সুতরাং ক্ষেত্রফল পাওয়া কোন বিষয়ই না। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো আমি ফার্স্টে কি করলাম, এটাকে এবং এটাকে যোগ করলাম। দুটাকে যোগ করলে কত হবে? 3.118 প্লাস জিএইচ। যেহেতু এটার মান বের করতে হবে, এটা এই পাশে থাকুক, এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তার মানে 18 মাইনাস 3.118 ইকুয়াল টু জিএইচ। বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত হবে? দেখো আমরা এই মানটা পেয়েছি। জিএইচ এর মান কত পেয়েছি? এত। সুতরাং জিএইচ ইকুয়াল টু 14.882 মিটার। এখন আমরা তাহলে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি ইজিলি, তাই না? সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু, তোমরা লিখতে পারো নির্ণয় ক্ষেত্রফল। নির্ণয় ক্ষেত্রফল লিখতে ভালো দেখায়, তাই না? নির্ণয় ক্ষেত্রফল লিখি, নির্ণয় ক্ষেত্রফল। না হলে আমি কার ক্ষেত্রফল বের করছি কে বুঝবে বলো? ইকুয়াল টু মান বসিয়ে দাও, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুর মান কত পেয়েছি? এটা 14x882 হোল স্কোয়ার। ক্যালকুলেশনটা করে নাও, কত হবে তাহলে? দেখো আমি এই মানটা পেয়েছি। এক একজন ক্যালকুলেটর এক এক রকম মান পেতে পারো, কোনো সমস্যা নেই। দশমিকের পরে মানগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ কাছাকাছি মান থাকলেই হয়ে যায়। এই জন্য এখানে প্রায় লেখা উচিত ছিল, আমি প্রায় লিখে দিই। এত বর্গ সেন্টিমিটার, এটাই উত্তর। অবশ্যই প্রায়টা এখানে লিখে দিবা, ঠিক আছে? আমরা আরেক ধরনের অঙ্ক করে ফেললাম। সমবাহু ত্রিভুজের মধ্যে এর বাইরে তোমাদের অঙ্ক আসে না বললেই চলে, আমার মনে হয় এতটুকু পর্যন্ত করলেই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আর আমি কিছু পড়াচ্ছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই নেক্সট ক্লাস দেখতে ভুলবে না। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কগুলো করিয়ে দিব। টাটা।